গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের অপেক্ষা। আজ থাকছে এর পঞ্চম পর্ব। ইমন বইয়ে মন দেবার চেষ্টা করলো, মন বসছে না। মিতুর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। এই ইচ্ছাটা তার প্রায়ই হয়, মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে। মানসিকভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখত না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে, অনেক রাত। মিতু ঘরে ঢুকল। এই শোন, চোখ বন্ধ কর। ইমন বলল, কেন? মিতু বলল, কেন মানে? আমি ঘুমাবো না? ঘুমোলে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি নাইটি পরে ঘুমাবো? ইমন চোখ বন্ধ করলো। এর মধ্যেও পিটপিট করে তাকালো। সত্যি মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল, ঘুমোতে এসো। এত বেশি পড়াশোনা করার দরকার নেই, শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না। মিতু তার স্ত্রী, স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার পর প্রায় এক সপ্তাহ ইমন মিতুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মিতুর চোখে চোখ পড়লেই মিতু সব কিছু বুঝে যাবে। একদিন মিতু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলেই এমন পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা তো আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় হয় তুই আমাকে ভয় পাস, আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই প্রেম বিশারদ হয়েছিস নাকি? আমি সর্ববিদ্যা বিশারদ। আমার মাছির মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকার সমস্যাও আছে। চোখ যত বেশি ভীষণ তত পুয়োর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করেই দেয়, যাকে দেবার না তাকে কিছুই দেয় না। এই জন্যই একজন হয় রবীন্দ্রনাথ, একজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকাদ্দেস। মিতুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মিতুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকলো না, প্রায় সঙ্গে সঙ্গেই নেমে এলো। তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত, তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাবার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয়ে গণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্মবন পাতিয়েছেন। মিতুর মার ঘরে ঢুকে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেন? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল, মা ডাকছো কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গণাটা গনিয়ে নে। কোথায় বিয়ে হবে, কবে হবে সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে কবে হবে আমি জানি, পীর সাহেবকে গুনে বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন, খিকখিক করে হাসছেন। পীর সাহেবের বয়স 40-এর মতো, দাড়িগোঁফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎ গণার পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন, তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন, দরখাস্ত পেশ করেন। অর্থাৎ কি জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন, সাদা কাগজে আরও কিছুক্ষণ আঁকিবুকি কাটেন, তারপর বলেন, বিসমিল্লাহ বইলা আঙ্গুল ফেলেন। তখন বিসমিল্লাহ বলে আঁকি বুকি কাটা কাগজে আঙুল ফেলতে হয়। আঙুল ফেলা মাত্র পীর সাহেব হরবর করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মিতুর ধারণা এই মানুষ পীর ফকির কিছু না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকে জবাবটা কি হলে ভালো হয় সেটা আঁচ করে নেয়। সেই থেকেই সে অগ্রসর হয়। মিতুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতেমা বললেন, ভাই আমার ছেলে দুইটা সম্পর্কে বলেন। একজনের নাম শোভন, একজনের নাম টোকন। পীর সাহেব বললেন, ভৈন দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা আছে কেমন? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো আছে। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন।
তিনি হাসি মুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন কইরা পড়ব কি? ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তেছে গো বোন, চা খাবো, চা খাওয়ানোর পর আরেকবার চেষ্টা কইরা দেখব। এ বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে। পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। স্কুল থেকে সে ফিরে ভাত খায়, ভাত খেতে পারেনি, খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেনটা হারিয়ে ফেলেছে। এক ভরি সোনার চেন সুরায়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতে নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন। সে উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর। স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করছিল সেখানে খোঁজা যেত। সুপ্রভা দোয়া পড়েই যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না। হঠাৎ দেখা যাবে হারানো চেইন তার গলায় ঝুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসায় উপস্থিত হয়ে বলবে, আপামনি আপনার চেন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না। জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়িঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে সমস্যাটা বল। মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফুপাতে ফুপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কি না। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেনের মতো দেখতে একটা চেন কিনে দিলেন। সুপ্রভা বলল, মামা এটা তো বেশি চকচক করছে, মা যদি বুঝে ফেলে? বুঝবে না, তোর মা খুঁটিয়ে আজকাল কিছুই দেখে না। মামা একটা কাজ করলে কেমন হয়, চেনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনে ধুই, মা বুঝবে যে ধোয়ার জন্য পরিষ্কার হয়েছে। বুদ্ধিটা খারাপ না। মামা কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হড়বড় করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। জামিলুর রহমান সাহেব 10টার আগেই অফিসে চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা। ওরা তা করে কি না সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন। কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না। সবাই সবার ইচ্ছামতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায় এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লা রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তার নিজের টাকায় কিনে এনে খায়। কিছুদিন হলো জেনেছেন ঘটনা তা না, খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙ্গারার দাম অফিস খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসেবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না। হিসেবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে জমা টাকার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার পেটি ক্যাশে টাকা নাই, তখন চোখে চশমা দিয়ে পেটি ক্যাশের বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায় মনে হয় মাসে মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলত। হিসেব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন। যোগ এবং বিয়োগ অঙ্ক। যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না। তার জন্য মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবই বাহুল্য। লাভের গুড় এরাই চেটেপুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়েই তৃপ্ত না,
বেলা 12টার সময় বিসমিল্লা রেস্টুরেন্টের সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলায় ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা তার আছে। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে 10তলা 12তলা অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলো ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারোর সঙ্গে যে পরামর্শ করবেন তার সে উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাবার সময় স্বামীর সঙ্গে যেসব গল্প করেন তার বেশিরভাগই রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখ ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে, চশমা নিতে হবে, এইসব। জামিলুর রহমান শুনে যান, হুঁ হাঁ করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারোর সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত। বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে, তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার যোগ্যতা তার নেই। তিনি একটা অন্যায় করছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে এই জাতীয় কথা বলা যায়। কথাগুলো গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে, বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য পরিবারের মানুষদের আশেপাশে দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতেও পারবে না। তার কত টাকা কোথায় খাচ্ছে, কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টে কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3তলা একটি বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদে রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসায় আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন, লসের উপর লস যাচ্ছে। ফাতেমা একবার বলেছিলেন, গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা হলেই নাকি একটা রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়। তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ি প্রসঙ্গে কোনো কথা বলেননি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্য না, বাড়ির জন্যে। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কী হয় তা তার দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা। ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন, সেই বেতনে তার চলবে না, সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে, তার ছিঁড়ে রেখে বলবে গাড়ি নষ্ট, গ্যারেজে নিতে হবে। সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 শেয়ার। 1000 টাকার কাজ করলে ড্রাইভার পেয়ে যাবে 500। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর। এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশায় চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছুটোছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। দৌড় থেকে শুরু হয়, তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্য গোপীবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজেবাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করে জানেন দালালের ক্ষমতা কী পরিমাণ হতে পারে।
ভালো একজন দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মোকলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, দুই চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনটা বেশি সিদ্ধ, কোনটা অল্প সিদ্ধ? ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মোকলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরে লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল। চোখ বন্ধ করে পান চিবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিশে 1.5 কোটি টাকা ক্যাশ বাইর করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারবো। আমার খোঁজ আপনি কার কাছে পাইছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানা কি আপনার দরকার? না, দরকার নাই। আপনি 15 দিন পরে আবার আসেন। এই 15 দিন আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মোকলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিকশা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নেই, আমি রিকশায় চলাফেরা করি। মোকলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনারা দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান। 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মোকলেসের কাছ থেকে আসতে গিয়েই অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছলেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোনো একটা ঝামেলা হয়েছে। সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল। পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি টেবিলে রাখল। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা 1 গ্লাস পানি খান। পানি গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কী ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবে। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনবো। আমি কিছু জানি না স্যার। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমারে চিঠি পোস্ট করতে বলেছিলেন। আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ছোট সাহেব এসেছিল। ছোট সাহেব মানে কে? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেবরে জিগান। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইল? যে। টাকা নিয়ে চলে গেছে? যে। কত টাকা? পেটি ক্যাশে যত ছিল সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আজ একটা পেমেন্ট দেওয়ানোর কথা, চেক ক্যাশ করাইছে। শোভন একা এসেছিল? যে না, টোকন ভাইয়াও ছিল। গাড়িতে বৈশা ছিল। নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে। উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব ওনারে দিতে বলছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরে আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানায় দিব? না, দরজা লাগিয়ে দিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীত মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিনে ব্যথা করছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রোভারি, সঙ্গে পিস্তল ছিল? না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকলো। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে, অফিসে সিঙারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি? ফাতেমার মেজাজ আজ খুব চড়ে গেছে। মেজাজ চড়ার মতো তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। মাঝে মাঝে অতি তুচ্ছ ব্যাপারে তার মাথায় রক্ত উঠে যায়। তখন তিনি কি বলেন বা কি করেন নিজেই জানেন না। এখন তার চোখ বন্ধ,
রক্তবর্ণ, কথা জড়িয়ে যাচ্ছে। তিনি সুপ্রভার দিকে তর্জনী উঁচিয়ে বলছেন, তোর মাকে বল এক্ষুনি বাড়ি থেকে বের হতে, এক্ষুনি। অনেক দিন ফকির খাওয়ানো হয়েছে, আর না। হোটেলের ফ্রি খাওয়া, ফ্রি থাকা যথেষ্ট হয়েছে। এখন পথে নামতে বল। গতর খাটিয়ে খেয়ে দেখুক কেমন লাগে। এইখানে থেমে গেলে হতো, তিনি এখানে থামলেন না। পথে নেমে কিভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বাঁচা যায় তা বলতে শুরু করলেন। ইঙ্গিত টিঙ্গিতের ধার ধারলেন না, ভয়াবহ কথা বলতে শুরু করলেন। মা মেয়ে ঠোঁটে লিপস্টিক মেখে চন্দ্রিমা উদ্যানে হাঁটবি, কাস্টমার চলে আসবে, কোলে করে নিয়ে যাবে, কোলে কোলে থাকবি, সুখে ভাড়া খাটবি। এইখানে তো কোলে করে কেউ রাখে না, পথে নামলেই কোল পাবি। সুপ্রভা ভয়ে এবং লজ্জায় থরথর করে কাঁপছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি মামিকে থামাও, তুমি দয়া করে মামিকে থামাও। মামির কথা শুনে সে যতটা ভয় পাচ্ছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে মা এখন কি করবে এই ভেবে। ফাতেমার প্রতিটি শব্দ সুরাইয়ার কানে যাচ্ছে। সুরাইয়া খুব সহজ পাত্র না, চুপচাপ সব হজম করবে এই প্রশ্নই আসে না। সুপ্রভার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা বলবেন, সুপ্রভা ইমনকে বল একটা বেবি ট্যাক্সি ডাকতে, আমরা চলে যাব। সুপ্রভা যদি বলে মা কোথায় যাব, তিনি অবশ্যই বলবেন চন্দ্রিমা উদ্যানে, ভাড়া খাটব। এখন বাজে রাত 10টা, বড় মামা বাসায় নেই। উপায় কি হবে? মিতু আপা আছেন, মার চিৎকার কথাবার্তা তিনি সব শুনছেন, কিন্তু কিছুই বলছেন না। সুপ্রভা দেখল মিতু আপা মগ ভর্তি চা নিয়ে ছাদে উঠে যাচ্ছে। এখন মা যদি সত্যি সত্যি বেবি ট্যাক্সি আনায় তাহলে কেউ থাকবে না মাকে বুঝিয়ে দুটো কথা বলার। সুপ্রভার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কাঁদছে না, ভয়ে। কাঁদলে বড় মামি আরও রেগে যেতে পারেন। যে ঘটনা থেকে এই অগ্ন্যুৎপাত সেই ঘটনা খুবই সামান্য। ফাতেমার পায়ে পানি এসে পা ফুলে গেছে। কাজের মেয়েকে বলেছেন 1 গামলা গরম পানি এনে দিতে, গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকবেন। সে পানি আনতে অনেক দেরি করলো, কারণ সে সুরাইয়াকে দোতলায় ভাত দিতে গিয়েছিল। ফাতেমা বললেন, ভাত ঘরে দিয়ে আসতে হবে কেন, নিচে নেমে খেতে পারে না? কাজের মেয়ে বলল, আম্মা আমি ছোট মুখে অত বড় কথা বলি কেমনে? ভাত চাই ভাত দিয়ে আসি, চা চাই চা দিয়ে আসি, ফিরোজের ঠান্ডা পানি চাই পানি দিয়ে আসি। আমার কাম হইছে সিঁড়ি বাওয়া। আম্মা আমারে ক্ষমা দেন, চাকরি অনেক করছি, আর না। ফাতেমার বারুদের বস্তায় আগুন লেগে গেল। প্রথমে গরম পানির গামলা লাথি মেরে উল্টে দিলেন, শুরু করলেন চিৎকার। দুর্ভাগ্যক্রমে সুপ্রভা তখন তার সামনে। সে সরে পড়তে চেয়েছিল। ফাতেমা কঠিন গলায় বললেন, খবরদার মেয়ে, নড়বি না, খবরদার বললাম। ফাতেমার চিৎকার থামার পর সুপ্রভা খুব সাবধানে দোতলায় উঠল। মার ঘরে উকি দিল। মা রাতের খাওয়া শেষ করেছেন, দেয়ালে হেলান দিয়ে খাটে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে চিৎকার চেঁচামেচি সবই কানে গেছে। তার চোখ মুখ অস্বাভাবিক শান্ত। এই অস্বাভাবিক শান্ত ভাবটা মারাত্মক। আজ খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। সুরাইয়া মেয়ের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা রাতের খাওয়া খেয়েছিস? সুপ্রভা ভয়ে ভয়ে বলল, ইমন ইমন খেয়েছে? আমাকে একটু পান সুপারি এনে দে তো, পান খেতে ইচ্ছে করছে, চুন আলাদা করে আনবি। আচ্ছা। সুপ্রভা পান আনতে নিচে চলে গেল। মার ব্যাপারটা এখনও কিছু বোঝা যাচ্ছে না। অতি স্বাভাবিক আচরণ করছেন, সেটাই অস্বাভাবিক। সুপ্রভার ভয় লাগছে। মিতু আপাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসতে ইচ্ছে করছে। মিতু আপা আশেপাশে থাকলেও একটা ভরসা। পিরিচে করে 2টা বানানো পান সুপ্রভা মার জন্য এনেছে। এক পাশে চুন, আরেক পাশে মৌরি, 2টা এলাচ, যেন পিরিচের দিকে তাকালেই মার মনটা ভালো হয়। সুপ্রভা। জি মা। ইমন কি করছে? পড়ছে। ওকে একটু ডাকতো, ওর সঙ্গে কথা আছে। আচ্ছা। তোর বড় মামা কি বাসায় আছে? জি না। ভাইজান কখন ফেরেন? 11টার মধ্যে সবসময় ফেরেন। এখন কটা বাজে? 10টা 10। তুই ইমনকে খবর দে। সুপ্রভা ভাইকে ডাকতে গেল। তাকে বলে দিতে হবে যে তার সম্পর্কে মাকে সে একটা মিথ্যা কথা বলেছে। সে বলেছে ভাইয়া ভাত খেয়েছে, আসলে তারা দুজনের কেউই ভাত খায়নি। ইমন পর্দা সরিয়ে মার ঘরে ঢুকলো। শান্ত গলায় বলল, মা ডেকেছ? সুরাইয়া বললেন, চেয়ারটায় বস। ইমন বসল। সুরাইয়া হতভম্ব হয়ে দেখলেন ইমনের বসার ভঙ্গি অবিকল তার বাবার মতো। শুধু যে বসার ভঙ্গি তাই না, তাকানোর ভঙ্গিও সেই রকম। ওই তো ভ্রু কুচকে আছে, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে।
এই বয়সে কেমন গম্ভীর গম্ভীর ভাব। গলার স্বরটাও কি তার বাবার মতো? কখনো সেভাবে লক্ষ্য করা হয়নি। একদিন ইমনকে বলতে হবে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে। টেলিফোনের কথা শুনে বলতে পারবেন ইমনের গলার স্বর তার বাবার মতো কিনা। ইমন, জি? তোর মামি যেসব কথাবার্তা বলছিল শুনছিলি? ভ্রু কুচকে আছিস কেন? ভ্রু সোজা করে কথা বল। তোর মামির কথা শুনেছিস? শুনেছি। এরপরেও কি আমাদের এ বাড়িতে থাকা উচিত? হ্যাঁ, উচিত। সুরাইয়া বিস্মিত হয়ে বললেন, উচিত কেন? উচিত কারণ আমাদের যাবার কোনো জায়গা নেই। সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, যাবার জায়গা থাকতেই হবে? রাস্তায় থাকবো? রাস্তায় মানুষ বাস করে না? পাগলের মতো কথা বললে তো মা হবে না। পাগলের মতো কথা? কোন কথাটা পাগলের মতো বললাম? বেশিরভাগ কথাই তুমি পাগলের মতো বলো। তোর ধারণা আমি পাগল? ইমন কিছু বলল না, চুপ করে রইল। সুরাইয়া চোখ মুখ লাল করে বললেন, খবরদার, চুপ করে থাকবি না। তোর ধারণা আমি পাগল? বল, আমি পাগল? কিছুটা পাগলামি তোমার মধ্যে আছে। এত বড় কথা তুই বলতে পারলি? পাগল যদি হয়েই থাকি, কেন পাগল হয়েছি তুই জানিস না? কথার জবাব দে, চুপ করে থাকবি না। কথার জবাব দেবার কিছু নেই। কথার জবাব দেয়া মানে কথার পিঠে কথা বলা। আমি একটা কথা বলবো, তুমি তার উত্তরে 5টা কথা বলবে। আবার আমি বলবো। লাভ কি? লাভ কি মানে? তুই কি সবসময় লাভ লোকসান দেখে চলিস? তুই কি লাভ লোকসানের দোকান খুলেছিস? একজন আমাকে আর আমার মেয়েকে বেশ্যা বলবে, তারপরেও তার বাড়িতে আমি থাকবো? কোন যুক্তিতে থাকবো? যুক্তি একটাই, আমাদের যাবার জায়গা নেই। তাছাড়া মামি রেগে গিয়ে কি বলেছেন সেটা বড় কথা না। রেগে গেলে আমরা সবাই কুৎসিত সব কথা বলি। মামি যেমন বলেন তুমিও বলো। আমি বলি? আমি কখন বলেছি? কি বলেছি? কখন বলেছ, কি বলেছ সেসব তো মা আমি লিখে রাখিনি। তবে অনেকবারই অনেক কুৎসিত কথা বলেছ। যখন বলেছ তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। ইচ্ছে করেছে যখন, তখন মরে গেলেই পারতিস। ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ দিলেই পারতি। সেটা দিতে সাহস হয় না? মেনি বিড়াল হয়ে থাকতে ভালো লাগে? তুমি কুৎসিত কথা বলা শুরু করেছো মা। কথায় কথায় মা ডাকবি না। তোর মতো ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই না। তোর জ্ঞান বেশি হয়ে গেছে। তুই মহাজ্ঞানী হয়ে যাচ্ছিস। মহাজ্ঞানী পুত্রের আমার দরকার নেই। শোন মহাজ্ঞানী, আমি এই বাড়িতে থাকবো না। কোথায় যাবে? কোথায় যাব সেটাও জানার দরকার নেই। সুপ্রভাকে নিয়ে আমি এখন এই মুহূর্তে বিদায় হব। তোর মামি যদি আমার পায়ে এসেও ধরে, তারপরেও থাকবো না। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তুই এখন আমার সামনে থেকে যা। দয়া করে একটা বেবি ট্যাক্সি এনে দে। আচ্ছা। ইমন মার ঘর থেকে বের হলো। সুরাইয়া কাঁদতে শুরু করলেন। তিনি শব্দ করে কাঁদছেন। তার হাত পা কাঁপছে। দরজার আড়াল থেকে সুপ্রভা দেখছে, কিন্তু মাকে শান্ত করার জন্য এগিয়ে আসছে না। তার শুধু মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা, সুপ্রভা। সুপ্রভা জবাব দিল না। সুরাইয়া বিছানা থেকে নামলেন, চটি পায়ে দিলেন, গায়ে একটা চাদর দিলেন। আর তখনই ইমন ঘরে ঢুকে বলল, মা, তোমার বেবি ট্যাক্সি এনেছি। তুমি যদি যেতে চাও যাও, আর যদি যেতে না চাও আমি বেবি ট্যাক্সি বিদায় করে দেব। মা, একটা কথা, তুমি কিন্তু একা যাবে। তোমার সঙ্গে সুপ্রভা যাবে না। সুরাইয়া অবাক হয়ে দেখলেন ইমন কঠিন গলায় কথা বলছে। ওই তো সেদিন এতটুকু বাচ্চা ছিল, বিছানা ভিজিয়ে সেই ভেজা বিছানায় শুয়ে থাকতো, একটুও কাঁদত না, ঠান্ডা লেগে জ্বর বাঁধাতো। একবার একটা উড়ন্ত মাছি হাত বাড়িয়ে খপ করে ধরে মুখে পুরে দিল। কিছুতেই আর মুখ খুলে না। অনেক সাধ্য সাধনা করে মুখ খোলানো হলো। কি কাণ্ড! মুখ খুলতেই মাছি উড়ে বাইরে চলে গেল। আর মাছির শোকে ইমনের সে কি কান্না! সুরাইয়া একাই বেবি ট্যাক্সিতে উঠলেন। সুপ্রভা কাঁদো কাঁদো গলায় বলল, মা, একটা কথা শুনবে? সুরাইয়া তীব্র গলায় বললেন, খবরদার, কোনো কথা বলবি না। খবরদার। তিনি বেবি ট্যাক্সিওয়ালাকে বেবি ট্যাক্সি চালাতে বললেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, কই যাইবেন? তাই তো, তিনি কোথায় যাবেন? অনেক চেষ্টা করেও তিনি কোনো ঠিকানা মনে করতে পারলেন না। এমন কেউ কি আছে যার কাছে আজ রাতটা কাটানো যায়? থাকার তো কথা। তার দূর সম্পর্কের এক খালা, মিলি খালা, থাকেন যাত্রাবাড়িতে। মিলি খালার সঙ্গে একসময় ভালো যোগাযোগ ছিল। যাত্রাবাড়িতে তার বাসায় সুরাইয়া কয়েকবার গিয়েছে, কিন্তু এখন খুঁজে ঠিকানা বের করতে পারবে না। কলেজ জীবনের কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তারা এখন কে কোথায় আছে কিচ্ছু জানে না। আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে গেলে কেমন হয়? বাড়িওয়ালার স্ত্রীকে যদি বলেন, আজ রাতটা আমি আপনার বাড়িতে থাকব,
তিনি নিশ্চয়ই তাকে বের করে দেবেন না। আগের বাড়ির ঠিকানা তিনি জানেন। বেবি ট্যাক্সিওয়ালা আবারও বলল, কই যাইবেন? তিনি বললেন, মালিবাগ। 30 টাকা ভাড়া পড়ব। 30 টাকাই দেব। তার সঙ্গে টাকা আছে, খুব বেশি না, তবে আছে। 700 টাকার মতো আছে। কিছু ভাঙতিও থাকার কথা। আগের বাড়িওয়ালার বাড়িতে না গিয়ে কোনো একটা হোটেলে কি ওঠা যায় না? মাঝারি মানের কোনো হোটেল। খুবই কি অস্বাভাবিক হবে? একা মেয়ে দেখে হোটেলওয়ালা কি তাকে ঘর দেবে না? আচ্ছা, বেবি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন, ভাই শুনুন, আজকের রাতটা আমি আপনার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে দিতে চাই, সকালবেলা আমি জায়গা খুঁজে নেব, তখন কি হবে? খুবই আশ্চর্যের ব্যাপার, দীর্ঘদিন তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি খুঁজে পেলেন না। গলিতে ঢোকার মুখে মদিনা কাবাব হাউস বলে একটা দোকান ছিল, সেটা নেই। গলিটাও অন্যরকম লাগছে। বেবি ট্যাক্সিওয়ালা বলল, খালাম্মা, বাড়ির নাম্বার কত? তিনি বাড়ির নম্বর বলতে পারলেন না। বাড়িওয়ালার নামও মনে নেই। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। শ্রাবণ মাসের শুরু, রোজই বৃষ্টি হবার কথা। কয়েকদিন খরা গেল, আজ মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আগে কোনো একটা আশ্রয়ে চলে যাওয়া উচিত। সেই আশ্রয়টা কি? বেবি ট্যাক্সিওয়ালা বিরক্ত মুখে বলল, খালাম্মা, আর কত ঘুরমো? সুরায়া বললেন, কমলাপুর রেল স্টেশনে চলো। ওই দিকে বেবি যাইব না। পথের মাঝখানে আমি কোথায় নামব? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুরায়ের মনে হলো তার জ্বর আসছে। জ্বর না এলে অল্প হওয়াতেই এমন কেঁপে কেঁপে উঠত না। খালাম্মা, আমি কমলাপুর যাবো না, ভাড়া মিটাইয়া দেন। সুরায়ের মনে হলো তিনি বিপদে পড়েছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিপদে পড়লেও তিনি অস্থির বোধ করছেন না, বরং ভালো লাগছে। খুব খারাপ সময়ের পরপরই খুব ভালো সময় আসে, এটা জগতের নিয়ম। বেবি ট্যাক্সিওয়ালা রাস্তার মাঝখানে তাকে নামিয়ে দেবে। তিনি বৃষ্টিতে ভিজতে থাকবেন, পথে পানি জমে যাবে, পানি ভেঙে তিনি এগুতে থাকবেন। কোনো খোলা ম্যান হলে হোঁচট খেয়ে তিনি নোংরা পানিতে পড়ে যাবেন। তার হাত থেকে ছিটকে হ্যান্ডব্যাগটা পড়ে যাবে, তিনি আর সেই ব্যাগ খুঁজে পাবেন না। নোংরা কাদে মাটিতে তার শরীর মাখামাখি হয়ে যাবে। তখন দেখবেন গুন্ডা টাইপের কিছু মানুষ দূর থেকে তাকে দেখছে। তাদের মধ্যে একজন পানিতে ছপছপ শব্দ তুলে এগিয়ে আসছে। এর চেয়ে খারাপ অবস্থা তো কিছু হতে পারে না। এরকম খারাপ অবস্থার পরেই ভালো অবস্থা আসে। সেই ভালো অবস্থাটা কি? বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই নিয়ে যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। শীত ভাবটা যদিও আরও প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনে বিস্ময়কর কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নেমেছে, রিক্সা খুঁজছে, ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না। তাদের বেবি ট্যাক্সি থামতে দেখেই মানুষটা এগিয়ে এলো। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলছে। ভাড়া যাবে? কোথায় যাবেন? মালিবাগ যাব। মালিবাগের কোনখানে? রেল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস নাম। কাবাব হাউস পার হয়ে অল্প একটু গেলেই হবে। তখন পিছনের সিট থেকে সুরায়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছো কেন? জ্বর নাকি? বলেই হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আতকে উঠে বলবে, তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছ। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে তুমি কি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো? মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। কিছুই মনে পড়ছে না? আরও একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এটা আমার উপহার? শাড়ি? আমি বললাম, হুঁ। তুমি অবাক হয়ে তাকালে। তখন আমি বললাম, শাড়িটা তোমাকে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তোমার জন্যই হলো, তাই না? তুমি চেয়ে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্য। এই শাড়ি আমি বছরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট।
মজার ব্যাপার কি জানো, আজ যে তোমার জন্মদিন তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্যই ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সুপ্রভা কাঁদছে। ইমন গম্ভীর মুখে বসে আছে, বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল, সে কিছুক্ষণ বসে উঠে চলে গেল। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজবো? সুপ্রভা চোখ মুছছে। ইমন বোনের দিকে তাকিয়ে আছে, তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবেই। তোমার একটুও দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামো যত দিন যাচ্ছে ততই বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে, এতে তার লাভ হবে। ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে। মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তার দেখা উচিত। তুমি টিচারদের মতো করে কথা বলবে না তো ভাইয়া, আমার ভালো লাগছে না। তুমি এরকম শান্ত ভঙ্গিতে কীভাবে বসে আছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি সত্যি মাকে খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মার খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগাং গিয়েছে, আজ রাতে ফিরবেন না। ও, সুপ্রভা শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে গেল তাতে মনে হলো এক্ষুনি সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়েই বলল, কে, নবনী? ওপাশে কিছুক্ষণের জন্যই নীরবতা। তারপরই নবনী বিস্মিত গলা, আপনি মিতু আপা, তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? আমার ইএসপি পাওয়ার আছে, আমি আগেভাগে অনেক কিছু বুঝতে পারি। যান, আপনি ঠাট্টা করছেন। মোটেই ঠাট্টা করছি না, মাঝে মাঝে আমি পারি। প্রমাণ দেব? দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো, শাড়ি পরেছ না সালোয়ার কামিজ পরেছ তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা। হয়েছে? হয়নি। ও আচ্ছা, আমি সবসময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমি কানে কী রঙের পাথরের দুল পরেছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল, পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রেন্ট। উনি দেশে বেড়াতে এসেছেন, কারো জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। তোমার একটু মন খারাপ হলো? জি, তবে মন খারাপ ভাব বেশিক্ষণ থাকেনি। দুলজোড়া কী যে সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরে আছি? আমি তো বলতে পারিনি। না, পেরেছেন। আমি আসলে মিথ্যা করে বলেছি, পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। সেই সেটটা আমার মা আমাকে কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম, দিল্লি থেকে কেনা। দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পালিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দু চক্ষের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালার কি জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বইয়ে পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুব ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি, আগামী পরশু ওনার আমাকে পড়তে আসার কথা। ওই দিন আমার ছোটো খালার ছেলের বার্থডে, আমাকে বার্থডেতে যেতে হবে। ইমনকে বলবো সে যেন তোমাকে পড়াতে না যায়। না না, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতে আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি মানে কত দেরি? 1 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা। আপা, আসলে আমি জন্মদিনে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি।
আপনার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে, মনে হয় কতদিনের যে চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে, আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল, শীতকালে চামড়া ফেটে যায় এই জন্য। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা, আপনার স্কিন কীরকম, অয়েলি না ড্রাই? ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল, আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় ড্রাই, তবে নয়তো খুব অয়েলি হবে। এজন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো, লোকের বলায় কি যায় আসে, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা এখন রাখি, খোদা হাফেজ। সরি সরি, আল্লাহ হাফেজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খোদা হাফেজ না বলি, সবসময় যেন আল্লাহ হাফেজ বলি। দুটো তো একই না? এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ঢুকল ইমনের ঘরে। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন তুই উঠে কাপড় পরতো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশনে। আমার সিক্স সেন্স বলছে ফুপু কমলাপুর রেল স্টেশনে বসে আছেন। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্সের ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, তুই সেই ধারণার কথা বলবি? রেগে যাচ্ছিস কেন? রাখছি না, অবশ্যই রাখছিস। যত রাখছিস ততই কুজো হচ্ছিস, ঘাড় সোজা করে বসতে পারছিস না। হ্যান্ডস ব্যাক অফ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠেই মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবে চিন্তে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, তাদের মাঝে তুই তুই সম্পর্ক, বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পরে যদি মেয়েটা স্বামীকে তুই তুই করে বলে, তাহলে স্বামী বেচারা কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরও কিছু হিন্টস দিয়ে দিই। ধরে নে ছেলে এবং মেয়ে ফার্স্ট কাজিন। এ কি, এরকম রাগী চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি। আমি ঠাট্টাও করতে পারবো না? ইমন বলল, এ ধরনের ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা, যাক, জবাব দিতে হবে না। বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন, এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই তুমি তো ভিজে যাচ্ছ, আর একটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না, বরং অন্যরকম মায়ায় সে অভিভূত হয়ে পড়েছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সুরাইয়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না, যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন। রাতে ভাত খেয়েছেন। ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিক ছিল। ফাতেমা বলেছেন, সুরাইয়া দেখো, আমি বোকা একটা মেয়ে, বোকার কথা ধরতে নেই। তোমার যেমন স্বামীর সন্ধান নেই, আমার তেমন ছেলে মেয়ের সন্ধান নাই। ছেলে দুটো কোথায় আছে জানি না, তারা কি খায়, কোথায় ঘুমায়, কিছুই জানি না। আমার মেয়ে মিতু আমার সঙ্গে কথা বলে না, বোকা মা, তার সঙ্গে আবার কি কথা। তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে। আমি কোনো গল্প করতে শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া, তুমি যদি আমার কথা ধরো আমি কি করব? বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন। কোনো মেকি কান্না না, হাউমাউ করে কান্না। সুরাইয়া বললেন, তিনি কিছুই মনে করেননি। ভাবির উপরে তার কোনো রাগ নেই, রাগ থাকলে তিনি ফিরে আসতেন না। তিনি ছেলে মেয়েদের উপর রাগ করে চলে গিয়েছেন। কাজেই বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলা চলে। এই অবস্থার পরিস্থিতিতে পুত্রকন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনই একসঙ্গে ঘরে ঢুকল। সুপ্রভার চোখে ভয়, ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন চুল খুবই পাতলা হয়ে গেছে। চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালে গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসল। সুপ্রভা দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। কেমন আছো তোমরা?
ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে, বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরাইয়া সুপ্রভার দিকে তাকিয়ে বলল, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? সুপ্রভা ভাইয়ের পাশে বসল এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাইয়া বললেন, তোমাদের দু ভাই বোনকে ডেকেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, তোমরা সত্যি জবাব দেবে। তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? গাদাখানেক কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না। ইমন বলল, না। আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই, তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বলো। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি বললে তুমি আমাকে মোরব্বা বানিয়ে ফেলবে, সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরাইয়া বললেন, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না? সুপ্রভা, তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা, করো, তবে খারাপ ব্যবহারটা এখন গা সওয়া হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে, যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোনো একটা গণ্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছো, এখন খুব ভয় লাগছে, ভয়ে আমার পানির পিপাসা পেয়ে গেছে। সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মার খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলা শিখেছে। বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম, ক্লাসে আমি যা বলতাম তাই শুনে আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পরে সব মেয়ে কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে থেকে তার স্বভাবের খানিকটা আমার মধ্যে ঢুকে গেল, আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ের মতো ছিল? সুরাইয়া বলল, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ, ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে হাসার বদলে ভুরু কুঁচকে ফেলেছে। ভুরু কুঁচকানোর অভ্যাস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসত। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করলো যে শেষে শ্বাসনালীতে ভাত ঢুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিলে? বলেছিলে কি? কি বলেছিলাম মনে নেই, মনে করার চেষ্টা করো তো মা, আমার খুব শুনতে ইচ্ছা করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয় মনে আছে। সুরাইয়া হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোই চোখে এড়ালো না। সুপ্রভা চুপ করে গেল। 3 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা তুমি আমাদের কি জন্য ডেকেছ? গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সুরাইয়া এতক্ষণ ছেলে মেয়েদের তুই তুই করে বলছিলেন, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধার না। সুরাইয়া বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছা তো হতে পারে, নাকি পারে না? নাকি ইচ্ছা হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ হবে কেন? তুমি ভুরু কুঁচকে এমন মূর্তির মতো বসে আছো, দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে। তোমার যদি এমন মনে হয়ে থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে, অনেক দিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল। এখন আর ভালো লাগছে না? হঠাৎ কেন রেগে যাচ্ছ মা? হঠাৎ রাগ উঠছে বলে রাখছি। ইমন বলল, মা তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি যাই, আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা শেষ হয়নি। আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়িতে থাকবো না। ইমন বলল, কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকবো। ইমন মায়ের দিকে তাকালো, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকায় অনেক বাড়ি ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়, আমি বিজ্ঞাপনগুলো পড়েছি। ঢাকার আশেপাশে 3000 টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। 3000 টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি 5000 টাকা ধরি তাহলে মাসে 8000 টাকা হলে আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে 8000 টাকা পাবে কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব, সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবু শুনি টাকাটা তুমি কোথায় পাবে? আমি এখনো চিন্তা করিনি। সুপ্রভা বলল,
মা, ভাইয়া আগে পাশ করুক। ভাইয়া যা ভালো ছাত্র, সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে। তখন আমরা কোয়ার্টারে উঠব, আর বাসা ভাড়া করতে হবে না। এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। তোমাদের নিয়ে আমি আলাদা থাকব, নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গোছাবো, ফুলের টবে গাছে লাগাবো। সংসারটা হবে আমার নিজের, কলমি শাকের মতো ভেসে ভেসে বেড়ানো সংসার না। ইমন বলল, নিজের আলাদা সংসার চাচ্ছ, খুব ভালো কথা। এখন তো সম্ভব হচ্ছে না। প্রতি মাসে 8,000 টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করে জোগাড় করতে পারবে না? যদি জোগাড় করতে পারি, তুই কি আলাদা বাসা করবি? হ্যাঁ, করব। বেশ, আমি কমপক্ষে 3 বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা তোকে জোগাড় করে দেব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা পয়সা আমি আজ পর্যন্ত নেইনি, এখন নেব। টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র দিতে হয়। তুমি তো সেটা কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনও করতে হবে না। 15 বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ভাইজান অফিস থেকে খোঁজ এনেছেন। ও আচ্ছা, সব মিলিয়ে 5 লাখের মতো টাকা পাওয়া যাবে। এই টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারবো। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে, দাগ দিয়ে রেখেছি। মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরাইয়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ, মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে। তোরা মন দিয়ে শোন। 2 রুম, 2 বাথরুম, ড্রয়িং ডাইনিং, উত্তরে বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া। ভাড়া গ্যাস ও পানিসহ 3,500 টাকা। 6 মাসের অগ্রিম আবশ্যক। কি, ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো। চল দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ, এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দে, 3 জন মিলে চলে যাই। 2টা রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটাতে ইমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখবো। অবশ্য শীতকালে খুব ঠান্ডা লাগবে, উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই। বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না, তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপরে আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মার মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে। কীরকম হতাশ মুখ করে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা চলো, তুমি আর আমরা দুজনে মিলে দেখে আসি। সুরাইয়া আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না, বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবো না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেবে। বাবার টাকাটা পেলে মামার টাকা ফেরত দিলেই হবে। সুরাইয়া বললেন, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব মা? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি যাই। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস, ভাইজানের কাছ থেকে ধার নিলেই হবে। সুপ্রভার ইচ্ছে করছে জিজ্ঞেস করে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছে হলো কেন? জিজ্ঞেস করল না। মার মেজাজ এখন ভালো, সেই ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবার উল্টে যান, তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা, তার মার মগজের ভিতরে মাকড়সার মতো কিছু দেখতে কিছু পোকা বাস করে। পোকাগুলো হলো মেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভিতর থেকে বের হয়ে আসে, তখন মা অন্য মানুষ হয়ে যান। পোকাগুলো এখন গর্তের ভিতর লুকিয়ে আছে, থাকুক। খুঁচিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরাইয়ার মন খুবই খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া স্যাঁতস্যাঁতে ঘর, এক চিলতে বারান্দা। সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুরদের থাকার জন্য এই বাড়িটা খুব ভালো মা। 24 ঘন্টা অন্ধকার। এই বাড়ির নাম হওয়া উচিত বাদুর ভিলা। সুরাইয়া বিরক্ত গলায় বললেন, তাহলে আলো হওয়া এসব মিথ্যে কথা কেন লিখল? সুপ্রভা বলল, মিথ্যে কথা বললে দোষ হয় মা, লিখলে দোষ হয় না। ঔপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যে কথা লেখেন, তাদেরকে তো দোষ হয় না। সুরাইয়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরব না। চলো রিক্সা নিয়ে ঘুরতে থাকি, টুলেট দেখলেই রিক্সা থেকে নেমে পড়ব। এটা মন্দ না, ভাড়া বাড়ি সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা এক ক্যান কোক কিনে দেবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটি খাম বালিশের উপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার। কতদিন পর ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। এর চেয়ে যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছে করছে। চিঠির সংবোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা।
এমনভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে, যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্ডনাট, কেমন আছিস রে বেটা? ভুলভুলি গুলগুলি, অনেক দিন তোদের খোঁজখবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাঙ্গে ঘা। জেল টেল খেটে একাকার। দুটা ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম। ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরলো, সঙ্গে আমাকেও ধরলো। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরেও ঝাড়া 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলো ভালো। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানায়নি, তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতেই তোদের কষ্টের সীমা নেই। গোদের উপর বিস্ফোরা, সরি, গোদের উপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায়ই তোকে স্বপ্ন দেখতাম। একদিন স্বপ্নে দেখি তুই রিকশা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস। আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না। জেল থেকে বের হয়েছে সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলে কয়েদিরা নানান ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়। সেই পারিশ্রমিক জমা থাকে, কয়েকবার শেষ হলে টাকাটা দিয়ে দেয়। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু টাকা পাঠালাম। তুই সুপ্রভাকে দামি একটা কোনো উপহার কিনে দিবি। ভাবিকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দিবি। তোর যত বন্ধুবান্ধব আছে সবাইকে কিছু না কিছু গিফট দিবি। শুধু তুই নিজে কিছু নিবি না। টাকাটা তোর, কিন্তু টাকাটা খরচ করবি তোর প্রিয়জনদের জন্য। কিরে বেটা, তোকে কেমন প্যাসে ফেলে দিয়েছি? তোর উপহার আমি নিজে নিয়ে আসব। বেটারে, তুই ভালো থাকিস। তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি, যে বুদ্ধির সবটাই সে গোপন করে রাখে। বুদ্ধির চেয়েও বেশি যার মায়া, যে মায়াটাও সে কাউকে দেখতে দেয় না, গোপন করে রাখে। যখন সেই সুন্দর ছবিটা মনে ভেসে ওঠে, তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরও লম্বা চিঠি দেব। ইতি, ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটো নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভিতর ঢুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখল। তার কেন যেন মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা চাঁদের কণা, ভুন ভুন খুন খুন শুন শুন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।